11 বছর পুরনো হোয়াইট ওয়াশের দুঃস্বপ্ন এখনও ভুলতে পারেনি নিউজিল্যান্ড। কিউইরা আছে প্রতিশোধের অপেক্ষায়। ক্রিকেটার নয়, মানুষ হিসেবে মূল্যায়ন করুন দাবি মিঠুনের। আসন্ন সিরিজে উইকেটের পেছনে জায়গা হবে কার? শেষ 3 বছরের পরিসংখ্যানে এগিয়ে কোন টাইগার? এই সব কিছু নিয়েই আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ, আপনাদের সাথে আছি অন্তরা শারমিন। প্রায় এক যুগের পুরনো হোয়াইট ওয়াশের দুঃস্বপ্ন এখনও তাড়া করে বেড়াচ্ছে নিউজিল্যান্ডকে। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হামিশ বেনেটের কথায় ঝরেছে প্রতিশোধের আগুন। কিউএ পেসারের লক্ষ্য স্পষ্ট, ট্রফি নিয়ে ফিরতে চান নিউজিল্যান্ডে। মাহরুষ প্রত্যয় রিপোর্ট। কথায় আছে অতীত নাকি সহজে ভোলা যায় না। মঙ্গলবার বাংলাদেশে পৌঁছেছে নিউজিল্যান্ড। টাইগার ডেরায় অতীত রেকর্ডই ভয় ধরাচ্ছে কিউইদের। 2010-এ বাংলায় এসে 4-0 ব্যবধানে সিরিজ হেরেছিল নিউজিল্যান্ড। ব্ল্যাক ক্যাপদের সেই দলে ছিলেন 23 বছর বয়সী হামিশ বেনেট। বয়স বেড়েছে, বুকের ভেতর পুষে রেখেছেন প্রতিশোধের আগুন। 34 বছর বয়সী পেসার শোককে রূপান্তর করতে চান শক্তিতে। দুঃস্বপ্নের অতিথি তাই বেনেটের অনুপ্রেরণা। দেশের হয়ে দায়িত্ব পালন করতেই আমরা এখানে এসেছি। আমরা আগেও বাংলাদেশে খেলেছি এবং 4-0 ব্যবধানে হেরেছি। এখানে খুব বেশি সাফল্য আমরা পাইনি, এটাই আমাদের জন্য অনেক বড় প্রেরণার উৎস। আমাদের ভালো লাগবে যদি নিউজিল্যান্ডে ফিরে গিয়ে বলতে পারি আমরা বাংলাদেশ থেকে জিতে এসেছি। অস্ট্রেলিয়াকে এই বাংলায় ডেকে ধসিয়ে দিয়েছে টাইগাররা। অনেকেই করেছেন উইকেটের সমালোচনা। কিউই পেসারের অবশ্য কন্ডিশন নিয়ে তেমন মাথা ব্যথা নাই। বলছেন ঘরের দল সুবিধা নেবে সেটা তিনি বোঝেন, তাই নিজ দেশে অনুশীলনটা সবকিছু মাথায় রেখেই সেরেছেন। আপনারা তো দেখছেনই এখানে অস্ট্রেলিয়ার কি অবস্থা হয়েছে আর অন্য দলগুলো কতটা ধুঁকছে। বাংলাদেশ যখন নিউজিল্যান্ড সফরে যায় আমরা গতিময় ও বাউন্সি উইকেট রাখি, যা তাদের অস্বস্তিতে ফেলে। আমরা এখানে এলে তারা টার্নিং উইকেট বানায়, যেখানে আমরা অভ্যস্ত নই। আমার তো মনে হয় এটা দারুণ। লিঙ্কনে অনেক ব্যবহারে জীর্ণ উইকেটে খেলে প্রস্তুতি নিয়েছি, যা দারুণ প্রস্তুতি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওদের সিরিজটাও খুব ভালো হয়েছে আমাদের জন্য। আমরা জানতে পেরেছি বাংলাদেশ কোন পথে এগোবে। কিউই ব্যাটসম্যান ফিন অ্যালেন করোনা পজিটিভ, তবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী 24, 25, 26 3 দিন কোয়ারেন্টিন করবে নিউজিল্যান্ড। সব ঠিকঠাক থাকলে তারপরই মিলবে অনুশীলনের সুযোগ। সিরিজ শুরুর আগের সময়টাই কাজে লাগাতে চান কিউই এই পেসার। তবে এসব জানা এক ব্যাপার, এই কন্ডিশনে খেলা অন্য ব্যাপার। সিরিজ শুরুর আগে 4-5 দিন ট্রেনিং করতে পারবো আমরা। সেখানেই আশা করি বুঝতে পারবো আমাদের পরিকল্পনা এখানকার উইকেটে কতটা কাজে দেবে। মাঠের লড়াই শুরুর আগে কথাই ছড়াচ্ছে উত্তাপ। কিউইরা জিততে মরিয়া, বাংলাদেশও নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। মোহাম্মদ মিঠুন ট্রল আর সমালোচনায় এই নামটাই থাকে সবার আগে। শুধু পারফরমেন্স নয়, ব্যক্তিগত জীবন নিয়েও কটূক্তির শিকার হন হরহামেশাই। এই উইকেট কিপার ব্যাটসম্যানের চাওয়া ক্রিকেটার নয়, বরং মানুষ হিসেবে মূল্যায়ন করা হোক তাকে। মিঠুন অলরাউন্ডারকে শুনিয়েছেন নিজের মধ্যে লুকোনো কষ্টের কথা, আর শুনেছেন শামসুল আরেফিন। নিউজিল্যান্ড দল ঢাকায় আর টিম হোটেলে আছে বাংলাদেশ ক্রিকেট দল, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেটি দুটি জায়গারই বাইরে। সেটি রাজধানীর একটি জায়গা, সেখানে মিঠুন আছেন। বেশ কবছর ধরে মিঠুন দলের সাথে ছিলেন, ভালোভাবেই ছিলেন, কিন্তু এইবার আবার দলের বাইরে এসছেন। এই যে বাইরে থাকার যে যন্ত্রণা, নিশ্চয় আপনার চেয়ে এই মুহূর্তে ভালো কেউ বুঝবে না। বাইরে থাকলে একজন ক্রিকেটারের এই বাইরের জীবনটা কেমন লাগে? না, এটা কেউই এক্সপেক্ট করে না। সেটা আপনি প্লেয়িং ক্যারিয়ারে বলেন আর অন্য ক্যারিয়ারেই বলেন, যে তার যে প্রফেশন সেখান থেকে বাইরে কেউই থাকতে চায় না। দেখেন, এটাই ছোটোবেলা থেকে এটাই আমরা স্বপ্ন দেখি, যে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করব, বাংলাদেশের হয়ে অবদান রাখব। তো প্রত্যেকটা প্লেয়ারেরই সেটাই স্বপ্ন থাকে, সেটাই ইচ্ছা থাকে। তারপরেও এটাই রিয়েলিটি। আপনার সামনে যাবার পথে অনেক বাধা আসবে, সেই বাধাগুলা অতিক্রম করেই আমাদের সামনের দিকে যেতে হবে। মিথুন ভাই, যেটি হয় যে আপনি দল থেকে বাইরে আসতে হলো, কোন জায়গাগুলোতে আপনার মনে হয়েছে যখন দলে ছিলেন তখন তো একরকমের, বাইরে থাকলে বোঝা যায় যে কোন জায়গাগুলোতে ঘাটতি ছিল? আপনার কি মনে হয়, আপনি যদি একটা দুইটা কারণ যদি মনে হয় যে আপনি বাইরে আসার মূল কারণ আপনার থেকে কি মনে হয়? আমি এর আগেও দুই একটা জায়গায় সেম কথাটাই বলেছি, যে আমার কাছে মনে হয়েছে যে যতটা টেকনিক্যালি তার থেকে বেশি মেন্টালি। হ্যাঁ, তো আমার অবশ্যই ওই জায়গাটাই কাজ করার। আমরা সবাই বাইরে থেকে শুধু টেকনিক দেখি বা পারফর্ম হচ্ছে না সেটা দেখি, কিন্তু কেন হচ্ছে না
এটা একমাত্র যেই প্লেয়ারটা যা ফেস করে সেই বুঝে যে আমার পারফরমেন্সটা কেন হচ্ছে না। আর আপনি যেটা বললেন যে স্পেস, হ্যাঁ কিছুটা স্পেস অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের দরকার আছে, যেটা বায়োবাবলের কারণে, লম্বা সময় বায়োবাবলে থাকার কারণে অনেক সময় আপনি কম্পিটিশনের মধ্যে থাকলে নিজেকে কিন্তু পুরোপুরি বুঝতে পারবেন না, নিজেকে নিয়ে পুরোপুরি ভাবার সময়টা থাকে না, যখন আপনি টিমকে নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন। কারণ আমরা টিম গেম, ক্রিকেট ইজ এ টিম গেম, তো সবসময় আমাদের টিমের কথা চিন্তা করতে হয়। যখন টিমের কথা চিন্তা করবেন তখন নিজের চিন্তাটা কিন্তু অনেক কমে আসে, নিজের ওই স্পেসটা থাকে না। তো আমার মনে হয় যে এখন আমি এটাকে পজিটিভলি নিচ্ছি, যে আমি টিমের বাইরে, যদিও আনএক্সপেক্টেড, আমি চাই না যে টিমের বাইরে থাকতে, বাট এখন আমি যে এসেছি আমি মনে করি যে অবশ্যই আমি নিজেকে নিয়ে চিন্তা করার সময় পাচ্ছি। আমি আরও কোন জায়গাটায় আরও ইমপ্রুভ করলে আমি আরও ইফেক্টিভ হব, আমি আরও কনসিস্টেন্ট হতে পারবো। তো অবশ্যই এই জিনিসগুলোর উপরে আমার ফোকাস থাকবে এবং ওইগুলো নিয়ে কাজ করব। বেশ, আপনি খুব খোলামেলাভাবেই বেশ কিছুদিন যাবৎ দু একটি মিডিয়াতে আপনি কথা বলেছেন যে ঘটনাগুলো হয় মাঠের বাইরে। যদিও আমরা 2 বছর আগে আপনার সাথে কথা বলেছিলাম, তখন বলেছিলেন যে ফেসবুকটা আপনি আসলে ওইখানে নাইও, কিন্তু এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকমের কথাবার্তা, সেটি আপনার কানে কিভাবে যায়, মানে আপনি কিভাবে অ্যাডাপ্ট করেন এগুলা, বা আপনার এটা কেন মনে হলো যে ওগুলাতে আবার চোখ দিতে হবে? টু বি অনেস্ট, আমি তো আসলে ফেসবুক ইউজ করি না, বা আমার নিজের দেখার কোনো ওয়ে নাই। হ্যাঁ, আমি ইউটিউব ইউজ করি, ইউটিউবের মাধ্যমে কিছু নিউজ সামনে চলেই আসে, সামটাইম ইগনোর করি, সামটাইম কিছু দেখা হয়ে যায়। আর তাছাড়া ধরেন আপনার তো আশপাশে বন্ধুবান্ধব অনেক থাকে, তো ওরা জিনিসটা তো এটা ওদের দোষ না, ওরা তো জিনিসটা বুঝে না যে ওইটা আমাকে জানালে হয়তো বা আমার ভিতরে কোনো ইফেক্ট করবে কি না। তো জিনিসটা সামহাও কিছু সব যে আসে আমি তা বলবো না, বাট কিছু কিছু নিউজ আসে। আপনি যেটা বললেন যে ওটাকে আসলে আমি কখনোই প্রায়োরিটি দিই না, বাট জিনিসটা হচ্ছে কি যে আপনাকে যখন কন্টিনিউয়াসলি একজন নক করতেই থাকবে, আপনি যতই অ্যাভয়েড করেন না কেন, কিছুটা আপনি 10% হইলেও আপনার মাথায় ঢুকে। তো জিনিসটা এই ব্যাপারে আমার আরও বেশি স্ট্রিক হতে হবে, আমার নিজেকে আরও বেশি স্ট্রং করতে হবে, যেন এই জিনিসগুলো কোনোভাবেই আমার পারফরমেন্স এফেক্ট না করে। কারণ আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা পারফর্ম করব, সবাই আমাদের জন্য তালি দিবে, পারফর্ম করব না সবাই গালি দিবে, এটা সিম্পল, এটা আমাদের মেনে নিতেই হবে। আর আপনি যখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন, মানুষের এক্সট্রা নজর থাকে সব সময়। আর বাংলাদেশে আমি যেটা দেখি যে ক্রিকেটের ওপরে সবারই নজর অনেক বেশি, অনেকে ভালোবাসে, অনেকে এখানে এসে ফান করতে পছন্দ করে। তো ক্রিকেটটা এমন একটা মাধ্যম হয়ে গেছে যে আপনি যেটাই করেন না কেন ক্রিকেটের মধ্যে এসে করছেন। তো এই ক্ষেত্রে আমাদের মনে হয় শুধু আমার না, প্রত্যেকটা প্লেয়ারেরই আরও বেশি এইসব ব্যাপারে কনসার্ন হওয়া উচিত, যেন এই দিকে খুব একটা বেশি ফোকাস না করে এবং তাদের আসল যেই কাজটা সেটার দিকে যেন মনোযোগটা বেশি থাকে। শুধু ক্রিকেটারদের ক্ষেত্রেই না, সমাজের নানা দিকেই এই যে সাইবার বুলিংটা খুব বেশি এখন, এই গত 6-7 মাস বা 1 বছর ধরে এটা খুব বেশি। মানে আমরাও মাঝে মধ্যে এরকম নিউজ করেছি যে কিছু কিছু কাণ্ড বা কিছু কিছু ঘটনা সেটি ক্রিকেটারদের জীবনে বিরূপ প্রভাব ফেলে। মানুষই তো, মানে দিন শেষে তো সে একজন মানুষ। সেই জায়গা থেকে এটার একটা শেষ তো হওয়া উচিত। মানে আপনি খারাপ খেললে গালি দিবেন, কিন্তু এই জায়গা থেকে কি মনে হয় যে একটু বাড়াবাড়ি হচ্ছে, বা মানুষ এত ফ্যামিলিও অনেক ক্ষেত্রে আপনার ক্ষতিগ্রস্ত হয়? এটা আপনাদের কখনো আপনার নিজেদের মধ্যে আলোচনা করেন ক্রিকেটাররা যে এটা একটা শেষ হওয়া চাই? আসলে ওইভাবে কখনো আলোচনা করা হয়নি, বাট অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমি পার্সোনালি ফিল করি যে প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট আছে। সেটা আমি ক্রিকেটার বলে যে আমার আছে আপনার নাই তা না, প্রত্যেকটা মানুষেরই আছে। প্রত্যেকটা মানুষই ডিজার্ভ করে যে একজন তার সাথে ভালোভাবে কথা বলবে, ডিসেন্টভাবে কথা বলবে। হ্যাঁ, আপনি যদি আমার ব্যাপারে কথা না বলেন কোনো সমস্যা নেই, এটা তো আমার ব্যাপারে কথা বলতেই হবে তা না, বাট যখন কথা বলেন তখন অ্যাটলিস্ট মিনিমাম রেসপেক্টটা সবারই পাওয়া উচিত।
অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে, আমি ক্রিকেটার হিসেবে বলছি না। হ্যাঁ, তো আমার কাছে এটাই মনে হয় যে আমাদের আরেকটু সচেতন হওয়া উচিত, মানুষের সাথে কিভাবে কথা বলা উচিত, বা একটা মানুষকে কতটুকু বললে পারে সে খুব বেশি হার্ড হবে না। তো এই জিনিসগুলো আমাদের নর্মাল কমন সেন্সটা সবারই থাকা উচিত আমি মনে করি। মানে এটা আমরা দেখছি বাংলাদেশেই মানে এইগুলো একটু বেশি হবে বা ভারতবর্ষের কিছু জায়গায়, কিন্তু পৃথিবীর অন্য দেশে কিন্তু ফেসবুক বা এই সামাজিক যোগাযোগ মাধ্যম এইভাবে ব্যবহার হয় না। আপনার কি মনে হয় যে এইটা একটু চেঞ্জ হওয়ার জন্য আমাদেরকে শুধু শিক্ষিত না, এই বিষয়ে একটু পড়াশোনা, সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করা উচিত, অন্যকে কিভাবে ক্ষতিগ্রস্ত না করা উচিত, এই দিকে একটু সরকারেরও বা যারাই অথরিটির আছে তাদেরও মনোযোগ দেওয়া উচিত। আপনি আজকে ক্ষতিগ্রস্ত হলেন সেটি একরকম কথা, আরেকদিন তো অন্য একজনও ভিকটিম হতে পারে, সেইগুলোকে একটু নজরে আনা দরকার। হ্যাঁ, আপনার দেখেন, আমি শিওর যে এর এগেনস্টে অবশ্যই কোনো রুলস আছে, কোনো আইন আছে। তো জিনিসটা হচ্ছে যে আমি মনে করি যে আইন যদি কিছুটা প্রয়োগ করা হয়, এই ব্যাপারে যদি আইন থাকে, আমি শিওর জানি না আমি আইনের ব্যাপারে, তারপরে অবশ্যই কোনো না কোনো আইন থাকবে। তো এটা যদি কিছুটা অ্যাপ্লাই করা যায় আমার মনে হয়, তাহলে বিভিন্ন ক্ষেত্রে, এটা যে শুধু ক্রিকেটারের ক্ষেত্রে হচ্ছে তা তো না, সব ক্ষেত্রে এটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে হয়তো বা কিছুটা এটা কমে আসতে পারে। মিথুন যেই কথাটি বললেন যে মানুষ খারাপ খেললে খারাপ বলবে, ভালো খেললে তালি দিবে, কিন্তু মানুষ হিসেবে যে মানুষকে সম্মান করার যে জায়গাটা সেটি আমাদেরকে শিখতে হবে, এবং সেই শিক্ষার মাধ্যমে যদি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি সেটি দেশের জন্য ভালো, জাতির জন্য ভালো। শামসুল আরিফিন, অলরাউন্ডার। ওয়ানডেতে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে বলে কয়ে হারালেও টি-20তে কিউইদের বিরুদ্ধে কখনোই জয় পায়নি টাইগাররা। ঘরের মাঠ, সাথে নিউজিল্যান্ডের অনভিজ্ঞ স্কোয়াড এবার আশা জাগাচ্ছে টি-20তে সিরিজ জয়ে। বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের টি-20 সিরিজের টাইগারদের জয়ের সম্ভাবনা যাচাই করেছেন ফয়সাল হাবিব। সেই 2010 সালের কথা, প্রায় এক যুগ আগে ওই বছর ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে সেবারই প্রথম পূর্ণ শক্তির বড় কোনো দলের বিপক্ষে দাপুটে সিরিজ জয় পেয়েছিল বাংলাদেশ। জায়ান্ট কিলার কিংবা বাংলা ওয়াশ, কথাগুলোর উৎপত্তি তখন থেকেই। তারপর 2013 সালেও দেশে সফরে এসেছিল কিউইরা। তাদের আরেকবার হোয়াইট ওয়াশ করে বাংলার মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে যেন অজেয় রূপ ধারণ করেছে টাইগাররা। কিন্তু ওয়ানডের এই রূপটা টি-20তে কোথায় যেন হারিয়ে যায় বাংলাদেশের। দেশে হোক বা বিদেশে, এ পর্যন্ত নিউজিল্যান্ডের সাথে 10টা টি-20তে বাংলাদেশের জয়ের ঘরে বড় একটা গোল্লা ছাড়া আর কিছুই নেই। বাংলাদেশ নিউজিল্যান্ড দুই দেশের টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় কিউইদেরই আধিপত্য। সেরা 5-এ ওদের 3 জনের সাথে আছে 2 জন বাংলাদেশি ব্যাটসম্যান। অবশ্য সর্বোচ্চ রানের মালিক কোনো কিউই খেলবেন না এই সিরিজে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে 200-র কাছাকাছি রান করা মাহমুদুল্লাহর মাঠে দলকে নেতৃত্ব দেওয়ার সাথে সাথে ব্যাট হাতে এবারও করতে হবে রান, আর মাত্র 108-এর স্ট্রাইক রেটটাও বাড়াতে চাইবেন টাইগার অধিনায়ক। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে বাংলাদেশের স্কোয়াডে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক সৌম্য সরকার ওদের বিরুদ্ধে রেকর্ডটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন এই সিরিজেও। আগের সিরিজে ফ্লপ সৌম্যর বিশ্বকাপে যাওয়ার জন্য অ্যাসিড টেস্ট হবে এই সিরিজ, তাই কিউইদের বিরুদ্ধে রান করার পুরনো স্মৃতি আবারও রোমন্থন করতে চাইবেন সৌম্য। ব্যাটিংয়ের মতো সেরা 5 বোলারেও কিউইদেরই জয়। ব্যাটিংয়ের মতো এখানেও অবশ্য সেরা কিউই বোলারদের কেউই নেই বাংলাদেশের বিরুদ্ধে স্কোয়াডে, তাই দুই দল মিলিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার রুবেল হোসেন এবং মুস্তাফিজুর রহমান। সুযোগ পেলে রুবেল চাইবেন তার উইকেটের টালিটা বাড়িয়ে নিতে, আর স্পিনারদের সাথে মিলে মুস্তাফিজুর তার স্বরূপে খেলতে পারলে তা সামলানো বেশ মুশকিলই হওয়ার কথা নিউজিল্যান্ডের। বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের পর সবচেয়ে বেশি উচ্চারিত চরিত্রের নাম মিরপুরের উইকেট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও বাংলাদেশকে আশা জাগাচ্ছে শেরে বাংলা। ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে বাংলাদেশের সবচেয়ে কম ব্যবধানে হার এই মাঠেই। সেই ম্যাচে নিউজিল্যান্ডের 200 পেরোনো স্কোরে বাংলাদেশ করেছিল 190 ছুঁই রান। এবারের উইকেট হাই স্কোরিং হোক কিংবা লো স্কোরিং, নিজেদের মাঠে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবে বাংলাদেশই। বিশ্বকাপের ঠিক আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ বাংলাদেশের জন্য আশীর্বাদের চেয়ে কোনো অংশেই কম নয়। উইকেট কেমন বা তা বিশ্বকাপে কতটা কাজে লাগবে তার চেয়েও গুরুত্বপূর্ণ বড় দলকে হারিয়ে প্রাপ্য আত্মবিশ্বাস, যা অর্জন করা গেছে অজিদের বিরুদ্ধে। নিউজিল্যান্ডকেও বড় ব্যবধানে সিরিজ হারাতে পারলে পূর্ণ হবে সেই সার্কেল। ফয়সাল হাবিব, অলরাউন্ডার। 30, 12, 18, 11 30, 12, 18, 11 30, 12, 18, 11
জন্ম তারিখ 208 বছর। আকাশে কখনো চ্যানেল এলোমেলো হয় না। চ্যানেল লিস্টিং ফিচার থেকে প্রিয় সব চ্যানেল সাজান আপনার ইচ্ছে মতো। চলে আসুন আকাশের ঝকঝকে টিভি দেখার নতুন দুনিয়ায়। মুশফিক না সোহান, নিউজিল্যান্ড সিরিজে কে থাকবেন উইকেটের পেছনে? পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিতে মধুর সমস্যাতেই পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। পরিসংখ্যান বলছে টি-20তে দুনিয়ার সেরা 5 উইকেট কিপারের একজন মুশফিক। সোহানের পক্ষে সাফাই গাইছে গ্লাভস হাতে তার সাম্প্রতিক ফর্ম। বিস্তারিত জানাচ্ছেন মাহারুষ প্রত্যয়। অস্ট্রেলিয়া সিরিজ শুরুর আগের ছবি। বৃষ্টিতে সবাই যখন ড্রেসিং রুমে, তখন মাঠে উইকেট কিপিং গ্লাভস হাতে নুরুল হাসান সোহান। মিরপুরে যাদের কম বেশি আনাগোনা আছে, যারা ক্রিকেটের খবর রাখেন, সোহানকে চেনেন, তাদের কাছে অনেকটাই নিয়মিত দৃশ্য। এই উইকেট কিপার ব্যাটসম্যান নিজের শক্তির জায়গা জানেন, তাই উইকেট কিপিংয়েই জোরটা বেশি দেন। নিউজিল্যান্ড সিরিজের আগেই অবশ্য বদলে গেছে দৃশ্যপট। অনুশীলনে ব্যাট হাতেই সোহানের মনোযোগটা বেশি। হেড কোচ রাসেল ডমিঙ্গো তার ব্যাটিং নিয়ে বেশ মনোযোগী। কারণটা স্পষ্ট, সাদা বলে বাংলাদেশ দলের নিয়মিত উইকেট কিপার মুশফিকুর রহিম ফিরছেন, তাই উইকেটের পেছনের জায়গা যে সোহান হারাচ্ছেন সেটা অনেকটাই নিশ্চিত। শুধু অস্ট্রেলিয়া সিরিজ না, জিম্বাবুয়েতেও সীমিত ওভারের 2 সিরিজে খেলেননি মুশফিক। সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন সোহান। তবে দলের সিনিয়র সদস্যের প্রত্যাবর্তনে সেটা আবার হারাতে হচ্ছে খুলনার এই ক্রিকেটারকে। গ্লাভস হাতে মুশফিকের ভুলগুলো নিয়ে হর হামেশাই কথা হয়। পরিসংখ্যান অবশ্য কথা বলবে মুশফিকের পক্ষেই। আন্তর্জাতিক টি-20তে সেরা 5 উইকেট কিপারের মধ্যে তিনি একজন। আসন্ন সিরিজেই ধোনি ছাড়া আছে বাকি সবাইকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। পরিসংখ্যানের হিসেব কষলে অবশ্য সবসময় আড়ালেই পড়ে থাকবে ভুলগুলো। নিউজিল্যান্ড যেন মুশফিকের জন্য দুঃস্বপ্নের নাম। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময় কিউইদের বিপক্ষে দৃষ্টিকটু সেই ভুল, কিংবা মাস কয়েক আগে নিউজিল্যান্ড সফরে ক্যাচ মিসের আফসোসে দলকে পোড়ানো, সবগুলোর কেন্দ্রীয় চরিত্রেই ছিলেন মুশফিকুর রহিম। উইকেট কিপার হিসেবে মুশফিককে বেছে নেওয়ার আরেকটা কারণ হতে পারে মাঠের অন্য পজিশনে মুশফিকের অনভিজ্ঞতা। ক্যারিয়ারের প্রথম থেকেই ছিলেন উইকেটের পেছনে, স্বাভাবিকভাবেই ফিল্ডার হিসেবে মানিয়ে নেওয়াটা কঠিনই হবে মুশফিকের জন্য। বিশ্বকাপের আগের শেষ অ্যাসাইনমেন্ট, স্বাভাবিকভাবেই টিম ম্যানেজমেন্ট চাইবে সেরা কম্বিনেশন। উইকেটের পেছনে মুশফিক থাকবেন না সোহান, সেটা বেছে নিতে তাদের পড়তে হবে মধুর সমস্যাতেই। মাহারুষ প্রত্যয়, অলরাউন্ডার। 3 বছরে টি-20তে বাংলাদেশ ভালো খেলছে, পরিসংখ্যান তো সে কথাই বলে। শেষ 3 বছরে টাইগারদের জয়ের পাল্লাই বেশি। ব্যক্তিগত পারফরমেন্সের পুরস্কার পাচ্ছে দল। টাইগারদের দলগত পারফরমেন্সের পাশাপাশি ব্যক্তিগত পারফরমেন্সের দিকে নজর রেখেছেন আফনান পিয়াল। টি-20তে বাংলাদেশ আদর্শ নয়, এমন কথা তো শোনা যায় হর হামেশাই। ব্যর্থতার গণ্ডি থেকে বেরিয়ে সবশেষ 3 বছরে টি-20তে সফলতার গল্প লিখতে শুরু করেছে টাইগাররা। পরিসংখ্যান বলে টি-20তে বাংলাদেশ সব মিলিয়ে যতগুলো ম্যাচ জিতেছে তার 3 ভাগের 1 ভাগই জিতেছে শেষ 3 বছরে। এই সময়ে টি-20তে খুব ভালো ক্রিকেটটাই খেলেছে টিম টাইগার্স। 107টা টি-20 খেলে বাংলাদেশ এখনও 40টা ম্যাচও জিততে পারেনি। জয়ের চেয়ে হারের পাল্লাটা সেখানে প্রায় দ্বিগুণ ভারী। উল্টো চিত্র, শেষ 3 বছরে 25টা ম্যাচ খেলেছে টাইগাররা, যতগুলো ম্যাচ হেরেছে তার চেয়ে বেশি জিতেছে। টিম গেম ক্রিকেট, সবার পারফরমেন্সের সমন্বয়ই একটা দলের সাফল্যের চাবিকাঠি। সবশেষ 3 বছরে সেই কাজটাই টাইগাররা ভালো মতো করছে। টি-20 ক্রিকেটটাও আয়ত্তে আনছে। টি-20তে বাংলাদেশের শক্তির জায়গা বোলিং ডিপার্টমেন্ট, আর সেখানে সবসময়ই থাকে স্পিনারদের জয় জয়কার, এমন ধারণা ভেঙেছে। শেষ 3 বছরে তা ভেঙেছেন টাইগার পেসাররা। ওই সময়ে আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের সেরা 5 বোলারের 4 জনই পেসার। শেষ 3 বছরে বোলিং ডিপার্টমেন্টের নেতা মুস্তাফিজুর রহমান, পরিসংখ্যানও সেটাই বলে। এই সময়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী দাফিজ, 2-এ সাকিব আল হাসান। তালিকার পরের 3 জনই পেসার, মোহাম্মদ সাইফুদ্দিনের সঙ্গী তরুণ শরীফুল আর অভিজ্ঞ শফিউল। টাইগার ব্যাটসম্যানরাও শেষ 3 বছরে দলের জয়ে রেখেছেন বেশ অবদান। এই সময়ে টাইগারদের সেরা ব্যাটসম্যান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, তার চেয়ে 1 রান কম নিয়ে তালিকার 2-এ নাইম শেখ। সেরা 5-এর বাকি 3 লিটন দাস, সৌম্য সরকার, সাকিব।
শেষ 3 বছরে ব্যাটে বলে টাইগারদের সেরা সাকিব আল হাসান। বোলার সাকিব যতটা দুর্দান্ত, অনেক দিন ধরেই ব্যাটসম্যান সাকিব ততটাই মলিন। তবে পরিসংখ্যান যে ভিন্ন কথা বলে। শেষ 3 বছরে নিষেধাজ্ঞার কারণে ভারত, পাকিস্তান আর জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ খেলতে পারেননি। ব্যক্তিগত কারণে বাহাতি অলরাউন্ডার যাননি নিউজিল্যান্ডে। অর্থাৎ এই সময়ে সাকিব মিস করেছেন অন্তত 10টা ম্যাচ। 10 ম্যাচ কম খেলেও সেরা 5 জন ব্যাটসম্যানের একজন সাকিব। 15 ম্যাচে করেছেন 350 রান। তালিকার সবার চেয়ে সেরা গড় সাকিবের 30-এর কাছাকাছি। সেরা 5-এর মধ্যে সাকিবের চেয়ে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন একমাত্র লিটন দাস। বোলার সাকিবও কম কিসে, 15 ম্যাচে 22 উইকেট নিয়েছেন। রান খরচে তালিকার সবার চেয়ে কিপ্টে। ওভার প্রতি তার খরচ মাত্র 7 রান। হারার আগে হার না মানা, যার যার কাজটা ঠিকঠাক করা, সবশেষে দলের জন্য খেলা, এটাই তো সবশেষ 3 বছরে টাইগারদের টি-20-র চেহারাটাই বদলে দিয়েছে। পারফরমেন্সের এমন ধারাবাহিকতা আসছে টি-20 বিশ্বকাপে টাইগারদের বেশ কাজে দেবে, এই আশা তো করাই যায়। আফনান পিয়াল, অলরাউন্ডার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এই পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।